উপস্থিত আজকের সভার সভাপতি দেবাশিস কুমার, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আমি পুলিশকে অনুরোধ করে অ্যাম্বুলেন্সকে পাস করে দেওয়ার জন্য। পেছনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দেখুন গাড়িটা জ্যামটা ক্লিয়ার হয়ে গেলে একটা সাইড দিয়ে ওইদিকে আরেকটা আসছে, এই দিকটা একটু ক্লিয়ার করি। দরকার হলে আপনাদের এই যে এই ডিভাইডারটা একটু এদিকে করে দিন, তাহলে লোক এদিকে চলে আসবে, তাহলে রাস্তাটা খালি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, লোককে ছেড়ে দিন এদিকে, তাহলে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এইদিকে আসো, চলে এসো চলে এসো, এই ভেতরে চলে আসো, তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। দুপাশে গাড়ি যেতে হবে, ওরা ভাঙিস না, আস্তে আস্তে ভাঙবি না, আস্তে আস্তে, না পুলিশ ঠিক করে দিচ্ছে, আস্তে আস্তে। আমাদের মালারায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী, আমার সহকর্মী দীর্ঘদিনের কলকাতা পুরসভার চেয়ারম্যান, ওর ইভিএম এ সিম্বল আছে 2 নম্বরে। আর যাদবপুর কেন্দ্রের প্রার্থী মিমি, এদিকে আয়, মিমি আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, ওর সিম্বল আছে 4 নম্বরে। এপার ওপার দুপার সবাইকে, রাস্তাঘাট বাড়িঘর সবাইকে বলছি। আমি চলে যাওয়ার পরে ওরা তুমি বলে দেবে। মিটিং করার কি প্রোগ্রাম আছে? মিটিং আছে, ঠিক আছে, ওকে। উপস্থিত আমার তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের খুব সিনিয়র লিডার, দেবাশিস কুমার, রতন দে, বৈষ্ণব চ্যাটার্জি আমাদের এমপি ছিলেন, পার্থ স্বরূপ জুই চৈচারি সহ সকলে এবং সমবেত আমার মা ভাই ও বোনেরা। আসলে আমি একটা টালিগঞ্জ ফাঁড়িতে মিটিং করি, একটা সাইডে করি, কিন্তু তাহলেও একটু অসুবিধে হয় মানুষের। আমি পুলিশকে রিকোয়েস্ট করি রাস্তাটা ক্লিয়ার রেখে দুপাশ দিয়ে লোক দুটো দিক দিয়ে 2 সাইড দিয়ে গাড়ি বের করবি। হ্যাঁ, আর আপনারা যারা রাস্তায় দাঁড়িয়েছেন একটু সরে আসুন চেপে, তাহলে ওই দিকটা খালি থাকবে। আমি আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। টালিগঞ্জ ফাঁড়িতে একটা মিটিং আমাদের করতেই হয় এবং করতে হয় বলেই এরাও বেশি জোরে বাজায়, যতটা বাজানো উচিত একটা কোনো লিমিট মানে না। এখন আমি ভিআইপি গাড়ি বন্ধ করে দিয়েছি সাউন্ড, কিন্তু এরা বড্ড বেশি জোরে বাজায়। আমি আপনাদের বলি যে আমি অপেক্ষা করছিলাম, কারণ আমি জানি এখানে মসজিদ আছে এবং রমজান মাস চলছে, নামাজ আছে। আমি বারোভূতের মাঠে মিলিং হয়ে মিটিং করতে গিয়েছিলাম এবং এখান থেকে মিটিং করে আমাকে বেহারা চৌরাস্তা যেতে হবে। হয়তো সুযোগ খুব কম বেশি বলার, তার মধ্যেও যেহেতু প্রতিবার আমি এখানটা ছুঁয়ে যাই, এখানে আমার অনেকগুলো ওয়ার্ড আছে, বিশেষ করে 81, 89, ওপাশে 117, 16 বিভিন্ন ওয়ার্ড আছে, ফলে আমাকে এই জায়গাটা একটু হয়ে যেতেই হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন। পাশেই বেহালা, ওদিকে টালিগঞ্জ, ওদিকে রাসবিহারী, সবটাই আমাদের কলকাতা কেন্দ্রিক অঞ্চল। এই নির্বাচনটা আপনারা জানেন, যেটা মিউনিসিপ্যালিটি ইলেকশন নয়, পঞ্চায়েতের ইলেকশন নয়, বিধানসভার ইলেকশনও নয়, এটা পার্লামেন্টের ইলেকশন। এবং এই পার্লামেন্টের ইলেকশন আমরা অনেক পার্লামেন্ট ইলেকশনে সাক্ষী থেকেছি, অনেক পার্লামেন্ট ইলেকশনে আমরা নিজেরা অংশগ্রহণ করেছি, কিন্তু এবারের পার্লামেন্ট ইলেকশনটি একটু অন্যরকম। আমি নিজে ইন্দিরা গান্ধীর সাথে কাজ করার সুযোগ পাইনি, কিন্তু আমি জীবনে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়ায় 7 বার পার্লামেন্টের এমপি হয়েছি।
এবং দুবার এখানে কাজ করতে গিয়ে দুবার এমএলএ হয়েছি। আমি 23 বছর এমপি ছিলাম আর 8 বছর এমএলএ আছি। আমি দিল্লিতে রাজীব গান্ধীর সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি কাজ করেছি নরসিমা রাওজির সাথে। আমি নরসিমা রাওজির আমলে ইউথ স্পোর্টস উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম সেন্ট্রালে। আমি অটলজির আমলে রেল মিনিস্টার ছিলাম। আমি অটলজির আমলে কোল মাইন্স মিনিস্টারও ছিলাম। আমি মনমোহন সিংয়ের আমলে আমি রেল মিনিস্টার হিসেবে কাজ করেছি। আমি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে রেলের কাজ করেছি। তাই সারা ভারতবর্ষটা একটু ভালো করে জানি। সারা ভারতবর্ষ অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, যদি আপনারা আমাকে তামিলনাড়ু থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, তেলেঙ্গানা থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে, উত্তর পূর্ব ভারত, আমার নর্থ ইস্টার্ন স্টেটস, 8 সিস্টার স্টেটস, তাদের কথাও যদি জিজ্ঞেস করেন, আমি এটা জানি। তার কারণ দীর্ঘদিন বাংলার রাজনীতি করতে করতে ভারতবর্ষের রাজনীতি করার এই সুযোগটা আমি পেয়েছি এবং পেয়েছি বলেই বলতে পারি। এমনকি অটলজির আন্ডারেও যখন কাজ করেছি, মানুষটা ভালো ছিলেন, তার সম্বন্ধে কখনো আমরা খারাপ কথা বলিনি। এই কারণে মনে হতো তিনি রাজধর্ম পালন করতে পারতেন, তাই তার আমলে কাজটা করতাম। তিনি নিজেও এই এখনকার প্রধানমন্ত্রী যিনি এক্সপায়ারি প্রাইম মিনিস্টার আছেন, ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার, আমি নিজে পার্লামেন্টে অটলজিকে বলতে শুনেছি রাজধর্ম পালন করো ঠিক করে, যখন গুজরাটের দাঙ্গা হয়েছিল। এবং গুজরাটের দাঙ্গায় কত লোক মারা গিয়েছে আজ পর্যন্ত আমরা জানি না। গুজরাটের দাঙ্গা, গুজরাট দাঙ্গা, একটার পর একটা দাঙ্গা হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, কারণ চ্যানেলগুলো লেখে না এখন আর। প্রত্যেকটা চ্যানেল বিজেপি টাকা দিয়ে কিনে নিয়েছে। যদি ফেসবুক দেখেন, কিছু ইয়াং জেনারেশন অফকোর্স তারা তাদের মতো করে করে, তাদের আমি অভিনন্দন জানাই, বিরুদ্ধে করলেও পক্ষে করলেও। কিন্তু 90% ফেসবুক করে বিজেপি টাকা স্পন্সর করে, হাজার হাজার কোটি টাকা করে খরচা করে মিথ্যে কথা বলে। বাংলাদেশের নিউজ নিয়ে বলে বাংলায় ঘটেছে, একটা ভোজপুরি সিনেমার ফিল্ম নিয়ে বলে বাংলায় ঘটেছে, শুধু বদনাম করে বেড়ায়। আসলে বাংলা নিয়ে ওদের এত রাগ কেন জানেন? রাগের কারণ একটাই, যখন সারা ভারতবর্ষ ঘুমিয়েছিল, মোদিবাবুদের এই স্বৈরাচারী অ্যাটিটিউডটাকে ধরতে পারিনি। দেশটাকে ভেঙে তছনছ করে দিচ্ছিল, ইতিহাসটা বদলে দিচ্ছিল, অমাত্য সেনদের বাদ দিয়ে দিচ্ছিল। সেই সময় কেউ প্রতিবাদ করতো না, আমি একা প্রতিবাদ করতাম। তাই নরেন্দ্র মোদীরা জানে ওনাকে চ্যালেঞ্জ করার মতো ভারতবর্ষের শক্তি খুব কম আছে। কারণ চ্যালেঞ্জ করলে উনি আইদার সিবিআই, নয় ইডি, নয় ইনকাম ট্যাক্স, নয় মেরে ফেলবেন। উত্তর প্রদেশে আপনি কি জানেন কত মানুষকে ওরা মেরে ফেলেছে? আপনারা কি জানেন যে উত্তরপ্রদেশে কত লোককে ওরা মেরে ফেলেছে? কত লোককে মেরে ফেলেছে তার কোনো ঠিক নেই। একটা ছেলে মেয়ে, এমনকি ভাই বন্ধুরা বন্ধুত্ব করতে গেছে। দেখুন, আমি খুব লিবারেল। একটা ইয়াং ছেলে মেয়ে কো এডুকেশন স্কুলে পড়ে, আজকাল কো এডুকেশন কলেজে পড়ে, একসাথে বিভিন্ন জায়গায় কাজ করে। একটা ছেলে মেয়ে যদি গল্প করে, একসাথে বেড়াতে যায়, সেটাকে আমি খারাপ দেখি না। মনটা ভালো থাকলে সবটাই ভালো থাকে। বরঞ্চ আমি ইয়াং জেনারেশনের এই যে ওদের অ্যাটিটিউড, ফ্রিলি মেশা, আমি এটাকে পছন্দ করি। আমাকে আপনারা অনেকে বলতে পারেন আপনি সো ফ্লেক্সিবল, আমরা হ্যাঁ আই এম সো ফ্লেক্সিবল। এবং আপনারা অনেকে জানেন না, আমি একসময় বাড়ির বউদের বলতাম, বললে আপনারা অনেকে হয়তো আমার বিরুদ্ধে রেগে টেগে যাবেন, যে তোমরা যদি কখনো মনে করো কারোর সাথে প্রেম করবে, করতে পারো, আমার তোমাদের পারমিশন দেওয়া থাকবে। তার কারণ আমার মাকে আমি দেখেছি। এই কথাগুলো বলছি এই কারণে, আমার মাকে আমি দেখেছি। আমাদের যতগুলো বিয়ে হয়েছে, ধরুন একটা বিয়েও আমরা কেউ দেখে করিনি। আর একটা মনে রাখবেন, আমরা একটা বিয়েও দেখে করিনি। তার কারণ হচ্ছে যে যা পছন্দ করেছে, যে যেটা ঠিক করেছে, আমরা সেটাকেই মনে করেছি তার মতো করতে দেওয়া উচিত। তার কারণ আমরা কখনো ছোটদের কোনো ব্যাপারে কখনোই আমরা, মনে রাখবেন, জাস্ট এ মিনিট, একটা ইমার্জেন্সি মেসেজ, জাস্ট এ মিনিট।
মর্নিং। তো আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম, আমার মা কখনো কাউকে বাধা দেয়নি। আর আমাদের পরিবারের একটা ব্যাপার আছে কি জানেন তো, মার কাছ থেকে এটা শিখেছিলাম, বাবা ছোটবেলায় মারা গেছে, কখনো কোনো কাজ নিয়ে কথা বলবে না, কার জাতপাত নিয়ে কথা বলবে না। আমাদের পরিবার মনে হয় বড় পরিবার এবং যৌথ পরিবার ছিল আগে, এখন মা নিয়ে ন্যাচারালি সবাই আলাদা আলাদা। আমি একা আছি, আমি আমার মতো থাকি, বা সবাই ভালোবাসে ওটাও, আমার সেই ঝগড়া নেই কারো। কিন্তু একটা জিনিস আমরা করতাম, প্রত্যেকটা কাস্টের লোক আমাদের বাড়িতে আছে, আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের কিন্তু কোনো বাদ বিচার নেই। সব কাস্ট, সব ক্রিড, সব রিলিজিয়াস আমাদের কিন্তু পরিবারে মেশানো। এমনকি অভিষেক যে বিয়ে করেছে মেয়েটিকে, যাকে নিয়ে এত নোংরা খেলা খেলছে, এই মেয়েটিও কিন্তু পাঞ্জাবি মেয়ে, ও বাংলাও জানে না, ওর বাচ্চারা বরঞ্চ বাংলা ভালো জানে, কিন্তু ওর মা বাংলা ভাষাটাও জানে না। কিন্তু মনে রাখবেন, আমরা সবসময় অ্যালাউ করেছি যে আমাদের ছেলে মেয়েরা, আমার বাড়িকে যদি আমি অ্যালাউ করতে পারি, তাহলে আমি অন্য বাড়িতে, অনেকে আমাকে বলে, আমার কাছে একজন খুব পরিচিত আমার একদিন এলো, একটু অন্যভাবে বলে আমাকে এসে বললেন মনটা খুব খারাপ। আমি বললাম কেন, কি হয়েছে? বললো আর কইবেন না, আমার মাইয়াটা বাংলাদেশের একটা মুসলিম ছেলের সাথে প্রেম করছে, আমার পরিবার পর্যন্ত আমার খুব গালি দিতেছে। আমি বলতো আপনার কি কথা বলার? তো বললো আমি কি করি বলুন তো, আমি ধর্ম সংকটে পড়ে গেছি। আমি বললাম শুনুন, ওরা দুজনে কোথায় দেখা হয়েছিল? বললো লন্ডনে পড়তে গেছিল, লন্ডনে গিয়ে দেখা হয়েছিল, সেখানে গিয়ে দুজনের মধ্যে প্রেম হয়। তা আমি বললাম লন্ডনে পড়তে গিয়ে যদি প্রেম হয়, তো আপনি লন্ডনে দেখার কি দরকার? ছেড়ে দিন না, ওরা ভালো বুঝবে না করুক, গিয়ে আপনার ব্যাপারে মাথা খারাপ করার কি দরকার? আর যদি মনে করেন যে আপনার পরিবার বলছে বা আপনার আত্মীয় স্বজন যে আপনি আমন্ত্রণ পত্রে এটা লিখতে লজ্জা পাচ্ছেন, আপনি আমন্ত্রণ পত্র আমার নামে করে দেবেন, এবং ভদ্রলোকের নামও যদি আপনারা আমায় জিজ্ঞেস করেন, আমি বলে দেবো আমাদের মন্ত্রীরা। মানে আমার এইসব ঘটনাগুলো বলি এই কারণে, যেটা কি জানে জিন্দগি এটার নাম মনে রাখবেন। রাস্তা দিয়ে আপনি চলতে চলতে যাবেন, একটা অফিসে কাজ করে কত বন্ধু থাকে, কত পরিবার থাকে, কত সামাজিক সমস্যা থাকে, কত বন্ধু গড়ে ওঠে। একটা ফ্ল্যাটে যখন সবাই থাকে, সব ফ্ল্যাটে লোকেরাই থাকে, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ যাদব, কি আছে, সবাই মিলে তো একসাথে থাকে, কি অসুবিধা আছে? একটা পল্লীতে যখন থাকে, আপনারা কি জানেন যে কোন ভাড়াটা কোন বাড়িতে কে থাকে? আগে একটা পল্লীর ব্যাপার ছিল, যেখানে পাড়া ছিল, পাড়াতে পাড়াতে প্রত্যেকের বাড়ি চিনত। এখন তো অনেক জায়গায় পাড়া উঠে গেছে, এখন তো মাল্টি স্টোর বিল্ডিং হয়ে গিয়ে পাড়ার যে মাধুর্যটা, পাড়ার মাধুর্যটা উঠে গেছে। কিন্তু আমি এখনো যেখানে থাকি, আমার একটা পাড়া আছে, আমি কিন্তু প্রত্যেকটা ঘর টু ঘর প্রত্যেকের নাম জানি, এবং আমি যখন বেরোই ওরা কিন্তু দাঁড়িয়ে থাকে রাস্তায়, আমি আবার যখন বাড়িতে ফিরি তখনও কিন্তু দাঁড়িয়ে থাকে। এইটা কিন্তু পাড়ার মধ্যে। আবার দেখুন একটা বিপদে পড়লে, কারো একটা অসুখ করলে ওরাই দৌড়ে চলে আসবে, আবার দেখুন বিপদে পড়লে আপনি পাবেন। অথচ আজকে এমন হয়ে গেছে যে অনেক বাড়িতে ছেলে মেয়েরা নেই, তারা বিদেশে পড়াশোনা করে, বেচারা বয়স্ক বাবা মা দেখার কেউ নেই, বাথরুমে পড়ে গেল, রাত্রে ডাক্তার দেখবার কেউ নেই, অসুস্থ দেখবার কেউ নেই। আমি পুলিশকে অনেক সময় বলেছি যে আপনারা একটা অ্যাপ তৈরি করুন, এরকম করে একটা পুলিশকে জানাবে, সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা করবে। আমি জানি স্বরূপদের ক্লাব এটা করে, যেমন ওদের সুরুচি সংঘ করে, ওদের একটা ক্লাব আছে যেখানে যারা একা একা থাকে তাদের সবার নাম্বার আছে, এবং যদি কেউ কখনো বিপদে পড়ে, আমি মনে করি এটা সব জায়গাতেই হওয়া উচিত। ইটস এ গুড সিস্টেম, এবং আমি মনে করি কমিউনিটি ডেভেলপমেন্টের প্রোগ্রামের মধ্যে গিয়ে পুলিশ মাস্ট ডু, এবং পুলিশকে আমরা অলরেডি বলেছি এগুলো করবার জন্য, কারণ এগুলো আধুনিক যুগের সমস্যা, এবং এই সমস্যাগুলো দেখতে হবে। এমন অনেক জায়গায় আমি শুনেছি বাবা মা মারা গেছে, ছেলে মেয়ে আসতে পারেনি, ডেড বডি 4 দিন ধরে পড়ে আছে, ডেড বডি ক্রিমেশনই হচ্ছে না। আবার অনেক সময় শুনেছি কম্পিউটারে মন্ত্র পড়ে দেওয়া হচ্ছে ডেড বডি। আমার একদিন খুব খারাপ লেগেছিল, আমি একদিন একটা কবিতা লিখে ফেলেছিলাম। আস্তে আস্তে আমি নবান্ন যাচ্ছিলাম, আমি রাস্তায় দেখলাম একটা ডেড বডির গাড়ি যাচ্ছে, আমার গাড়িটা লালবাতিতে থেমে গেল, আমি দেখলাম আমার সামনেই একটা ডেড বডির গাড়ি, দেখলাম গাড়িতে জাস্ট একটা ডেড বডি, বুকের ওপরে একটা মালা দেওয়া, কিন্তু গাড়িতে কেউ নেই। তখন আমার মনে পড়লো আমি একটা কবিতা লিখে ফেললাম। আমার কবিতাটার মানে ছিল এটাই, মানে আমি তো মুখস্থটা বলতে পারবো না, কারণ আমি আমার নিজেরটা মুখস্থ করি না, কিন্তু আমার মানে ছিল এটাই একা, যে যেদিন তুমি জন্মেছিলে
সেদিন তোমার সাথে মায়ের আশীর্বাদ ছিল, মায়ের আঁচল ছিল, মায়ের ভালোবাসা ছিল, কত মানুষ তোমাকে অভিনন্দন জানিয়েছিল, তোমার সাথে কত মানুষ ছিল, পরিবারের সবাই ছিল। আজকে তুমি যখন চলে যাচ্ছ একা, তোমার সাথে কেউ নেই, তোমার ডেড বডির গাড়িতে কেউ নেই, মাত্র একটা ফুলের মালা পড়ে আছে, আর তুমি একা। এটাই পৃথিবী, এটা দেখে দুঃখ লাগে। তবুও তো যেতে যেতে আমার মনে হয়েছিল তুমি আবার জন্মাও, যেদিন তোমাকে একা থাকতে হবে না, সেদিন তোমার সাথে আবার সবাইকে পাবে। আজকে তুমি একা, তোমার সাথে কেউ নেই, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার পাশের গাড়ি থেকে আমি তোমাকে সম্মান জানাচ্ছি। এইটুকু ভালোবাসা তুমি নিয়ে যাও, যে অন্তত কেউ অন্তত আমাকে সম্মান জানাবে। এগুলো আমার খুব মনে হয়, এগুলো মানবিক দিক। আমরা রাজনীতি করি, কিন্তু আমরা এগুলো ভালোবাসি, আমরা এগুলো ভাবি। আমি এগুলো বললাম তার কারণ সবসময় রাজনীতির কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও বলি, যেহেতু ইলেকশন, পার্টির কথা তো একটু বলতেই হয়, প্রচারের কথা তো একটু বলতেই হয়। আমি প্রায় 1.5 মাস ধরে গ্রাম বাংলায় মিটিং করে বেরিয়েছি। এত দীর্ঘ ইলেকশন আমি কখনো দেখিনি। আমি সরি টু সে, অনলি মোদি নিজের মতো করে প্রোগ্রাম চার্ট বানিয়ে জাস্ট ওটাকে পাস করিয়ে নিয়েছে। সব ইনস্টিটিউশন ভারতবর্ষে দখল করে নিয়েছে, কেউ নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না। এই মিডিয়া দেখছেন, ওদের আমি সাংবাদিকদের দোষ দিই না, প্রত্যেকটা মিডিয়ার মালিক এক্সেপ্ট 1%, 0.1% টোটাল বিজেপির দালাল। কারণ তা না হলে বিজেপি তার অ্যাডভার্টাইজমেন্ট দেবে না, আর টিভিগুলো ঝিঝি করে দিচ্ছে। বিজেপি বলে দিচ্ছে মিডিয়ার মালিককে, তোমার এই মিডিয়ার সাংবাদিক আমার বিরুদ্ধে লিখেছে, আগে ওর চাকরি খাও, তবেই তোমার টিভিতে ঝিঝিটা আমি তুলবো, নাহলে তুলবো না। আর এখন তো আপনারা দেখেছেন 200 টাকা ছিল কেবলের ভাড়া, প্রায় 1000 টাকা করে দিয়েছে, অনেকে করতেও পারছে না। গাড়ির জোর আসছে দিন, 400 টাকা ছিল গ্যাসের দাম, হয়ে গেছে 800 টাকা। আবার জিতলে আবার ওটা করে দেবে 1200 টাকা। ভাবে 5 বছর লোকে ভুলে যাবে, নির্বাচনের আগে 100 টাকা কমিয়ে দেবো। কিরকম চালাকি জানেন তো? পরপর ইন্টারন্যাশনাল মার্কেটে পেট্রোলের দাম কমলো, ডিজেলের দাম কমলো, কিন্তু এরা পুরো বাড়িয়ে গেল। যে ইলেকশন আসবে দেখবেন 2 মাস বাড়াবে না, যে ইলেকশনের রেজাল্ট বেরোবে ফটাফট বাড়িয়ে দেবে। এ আমি দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। নিয়ে আসবে আসছে দিন গ্যাসের দাম 800 টাকা দিন, নিয়ে এলো নাকি আসছে দিন পেট্রোলের দাম বাড়িয়ে দিন, নিয়ে এলো নাকি আসছে দিন ডিজেলের দাম বাড়িয়ে দিন, নিয়ে এলো নাকি আসছে দিন নোট বাতিল করে দিন, নিয়ে এলো নাকি আসছে দিন 45 বছরের বেকারদের সব চাকরি খেয়ে নিল, সব আসছে দিন। 12,000 কৃষক মারা গেল, নিয়ে এলো আসছে দিন কৃষকদের মৃত্যুর মিছিল, নিয়ে এলো আসছে দিন গোরক্ষক বানিয়ে দিন, নিয়ে এলো আসছে দিন টাকা দিয়ে পার্টি করতে দিন, নিয়ে এলো আসছে দিন কপালে ভেট্টি বেঁধে দিন, নিয়ে এলো আসছে দিন এক হাতে ঝান্ডা অন্য হাতের ডান্ডা, আছে কিছু RSS এর গুন্ডা, আর তৈরি করেছে কিছু পান্ডা। এই তো ইলেকশন, এই তো ইলেকশন। আজকে একদিন সেলুনে গিয়েছিল, আমায় বললো সেলুনে গিয়েছিল যে ছেলেটি চুল কাটছিল, সে বলেছে জানেন দাদা, আমার বাড়িতে এলো ইলেকশনের আগের দিন বাঁকুড়ায়, আমার গ্রামে এসে বলছে এটা তৃণমূলের গ্রাম, বলছে তোর পরিবারে কজন লোক, এই নে 5,000 টাকা করে ভোট পথে দিয়ে দিচ্ছি। বাপরে, দেশের টাকার নোট বাতিল করে সবটা চুরি করেছে, লুট করেছে, করে আজকে ইলেকশনের নামে ম্যান্ডেট বদলে দিচ্ছে টাকা দিয়ে, টাকা দিয়ে জনগণের ম্যান্ডেট বদলাচ্ছে। সব ডেঞ্জারাস, সব ডেঞ্জারাস, সব টেচারাস। কল্পনা করতে হবে না, এই জিনিস কখনো আগে দেখেননি আপনারা, কখনো দেখেননি। CBI থেকে RBI এর গভর্নর পারমিশন দিল না, নোট বাতিল করে দিল ইচ্ছা মতো। মোহাম্মদ বিন তুগলকের ঠাকুর দাদা, RBI এর গভর্নর পারমিশন দেয়নি, উনি করে দিলেন। কেন করলেন? আজ পর্যন্ত কোনো যুক্তি খাড়া করতে পারেনি। RBI থেকে CBI, ওনার রাজত্বে CBI ডিরেক্টর তাকে সরে যেতে হলো। কেন? না তো ওনার বিরুদ্ধে রাফেল নিয়ে কেস করতে গেছিল বলে। RBI থেকে CBI, ED থেকে IT, কোথাও কোনো রেহাই নেই। বিজনেসম্যানরা ভয় কাঁপছে। যান পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে আসুন যদি আমি মিথ্যে কথা বলি। 75,000 থেকে 1 লাখ বিজনেসম্যান দেশ ছেড়ে চলে গেছে মোদির ভয়ে। মোদিকে দেখলেই বলে বাপরে বাপ, গব্বর সিং আ গিয়া হ্যায়, এই তো মেরে কো ঘর মে। কি করে জানেন? ডেকে পাঠিয়ে বলে বাক্সটা জাস্ট ওখানে রেখে দাও, আর যদি না রাখো তোমার বিজনেস বন্ধ, তোমার ইনকাম ট্যাক্স রেট করাবো, তোমার CBI রেট করাবো, যা দেশে কখনো হয়নি। জরুরি অবস্থায়, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থায় এই জিনিস হয়নি।
আমি জোর গলায় আপনাদের বলছি, আমি ইংরেজিকে দেখিনি, কিন্তু জরুরি অবস্থায় এই জিনিস হয়নি। ভয়াবহ জরুরি অবস্থা। হি ইজ ডেঞ্জারাস দ্যান হিটলার, হি ইজ ডেঞ্জারাস দ্যান অল দ্য ফ্যাসিস্ট। কল্পনা করতে পারবেন না কি করছে। হঠাৎ মনে হলো মুঘল সরাই নামটা চেঞ্জ করলো। হঠাৎ মনে হলো অমাত্য সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বাদ দিয়ে দাও। হঠাৎ মনে হলো তাজমহলটা বন্ধ করে দাও। হঠাৎ মনে হলো লালকেল্লাটা বেঁচে দাও, সেটাও বেঁচে দিয়েছে। দেখুন, সেটাও তো শুনেছেন প্রাইভেট কাউকে দিয়েছে, যেখান থেকে ফ্ল্যাগ তোলা হয়, ইন্ডিয়ার ঐতিহ্য। কিছু বাকি রাখেনি। এবার শুনবেন, যদি কোন রকম এসে যায় তাহলে ব্যাংকটা আগে বিক্রি করে দেবে। ব্যাংকে আপনাদের যত টাকা আছে সব লুট করবে ফার্স্ট। আমি আজ বলে যাচ্ছি আপনাদের, তার কারণ আগে একবার বলে ফেলেছিল অরুণ জেটলি। এখন তো কেটলি নেই, চায় আছে একটা জেটলি, 6 মাস পর চেঞ্জ হয়। মনে রাখবেন, বলেছিল 1 লাখ টাকা বেশি তুলতে দেবো না। মনে আছে যখন নোট বাতিল করেছিল, 10,000 টাকা বেশি তুলতে দেবো না, এটিএমে টাকা থাকতো না। মনে আছে এটিএমে টাকা থাকতো না। 8:30টায় ডিক্লেয়ার করলো নোটবন্দি, আর সকাল 6টায় কাগজে পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো। কি করে? পেটিএম কে? চায়নার একটা কোম্পানি। কি করে বেরোলো? যদি আগে থেকে অ্যাডগুলো না করে রাখে, কি সম্পর্ক পেটিএম এর সাথে জিজ্ঞেস করুন। এসব সম্পর্ক খুঁজে বার করতে হবে। আপনারা একটা জিনিস জেনে রাখুন, ওরা আজকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে এখানে, বাংলা সরকারকে বাদ দিয়ে। আই এম সরি, সিপিএম এর এত বড় অপদার্থ সিপিএম, আমার সাথে লড়াই করো, আমার কোনো যায় আসে না। তুমি ইডিওলজিক্যালি লড়াই করো, আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু তুমি বিজেপিকে সাপোর্ট করবে, এটা আমি কখনো ভাবতে পারি না। বিজেপির সাথে পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রোজ ইলেকশন কমিশনকে দিয়ে, রাজ্য সরকারকে বাদ দিয়ে, এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে কতগুলো গুন্ডা বাহিনী বিজেপি নিয়ে এসে, আরএসএস এর বাহিনী নিয়ে এসে, আর কেন্দ্রীয় ফোর্সের নামে লোকের উপর গুলি চালাচ্ছে, বন্দুক চালাচ্ছে, মায়েদের গিয়ে মারছে, বোনেদের গিয়ে মারাচ্ছে, আর বিজেপির টাকা পাহাড়ে দিচ্ছে। আমি একটাও মিথ্যে কথা বলছি না। জিজ্ঞেস করুন, কেন কলকাতা সিপি চেঞ্জ করা হয়েছিল? কেন বিধাননগরের সিপি চেঞ্জ করা হয়েছিল? জিজ্ঞেস করুন, কেন কলকাতায় হাওলায় এত কোটি কোটি টাকা পাচার হচ্ছে বিজেপির? কেন কলকাতা পুলিশ দায়িত্ব নিচ্ছে না? আমার দায়িত্ব নেই, তার কারণ আমার হাতে নাকি ওটা এখন নেই। ওটা এখন নাকি ইলেকশন কমিশনের দায়িত্বে। তিনি ইচ্ছা মতো বসিয়েছেন, আমার দায়িত্বে নেই। আমার আপনারা কিছু বলতে পারবেন না। আমি তো আজকেও স্ট্রং নোট দিয়ে এসেছি যে চেক করো সমস্ত হোটেল, চেক করো সমস্ত গেস্ট হাউস, চেক করো সমস্ত নেতাদের। আমি হই আর সেই হোক, কি করে এত হাজার হাজার কোটি টাকা হাওলা হচ্ছে কলকাতায়? আর যারা চুপ করে বসে হাওলার টাকা হজম করছে, আগামী দিন জেনে রাখবেন, আমি ইন্ডিভিজুয়াল কলকাতা সিপির বিরুদ্ধে নই, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বলে যাচ্ছি, বিজেপির দালালি করলেও জেনে রাখুন, আগামী দিন আপনাকেও কিন্তু ফেস করতে হবে যদি আপনিও টাকা খেয়ে থাকেন। যে টাকা খাবে তাকে ফেস করতে হবে, আমি বলে দিলাম। আর যারা লুকিয়ে লুকিয়ে টাকা নিচ্ছেন পাড়ায় পাড়ায়, আমারও কিন্তু মেশিনারি আছে, ভাববেন না যে আমি জানবো না। খবর আমিও রাখি, কারা কোন পাড়ায় কত কত হাজার টাকার ডিল করেছেন আর কি করেছেন। বলুন তো, আমি যদি কোথাও হেলিকপ্টারে গিয়ে নামি মিটিং করতে, তুমি আমার ছবি তুলছো, আমি অ্যালাউ করছি। তুমি আমার গাড়ির ছবি তুলছো, আমি অ্যালাউ করছি। নরেন্দ্র মোদী যেখানে যেখানে নামছে, কেন কাউকে অ্যালাউ করা হচ্ছে না? ইভেন নট দ্য প্রেস পিপল, প্রেস মিডিয়া। এই প্রেস মিডিয়া কিচ্ছু বলতে পারবে না। দেখুন, এর সামনে দাঁড়িয়ে বলছে বলার ক্ষমতা নেই, ওদের হিম্মত নেই, বলার ক্ষমতা নেই। জিজ্ঞেস করো, ওদের দোষ নেই, ওরা পেছনে কি করবে? ওদের চাকরি করে, ওদের মালিক বলে দিয়েছে খবরদার তুলবে না, তুললেই চাকরি যাবে। প্রাইভেট জেটে করে টাকা নিয়ে আসছে, তাই দমদম এয়ারপোর্টের সিপিটাকে চেঞ্জ করতে হবে না? নাহলে ধরে ফেলবে তো, আমার লোক থাকলে তো ধরে ফেলতো। বিধাননগর কেন চেঞ্জ হলো আর কলকাতা পুলিশ? মনে রাখবেন, বুদ্ধি খরচ করুন। বিধাননগর এয়ারপোর্টে প্লেনগুলো নামছে, প্রাইভেট জেট নামছে, হেলিকপ্টার নামছে, টাকার বাক্স নামছে। একদিন একটা ছবি বেরিয়ে গেছিল না, নরেন্দ্র মোদীর ওখান থেকে একটা কালো বাক্স নামছে। যে লোকটা নিয়ে যাচ্ছিল তাকে সাসপেন্ড করে দিয়েছে। সুতরাং টাকার যে কেলেঙ্কারি হচ্ছে ইলেকশনে, গণতন্ত্রটাকে টাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ কতটা ফাইট করব, কতটা ফাইট করতে পারি আমরা? গণতন্ত্রের
তিনটে পিলার জানবেন, একটা সংবাদ মাধ্যম, একটা জুডিশিয়ারি, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এই ইলেকশন কমিশন এবং কনস্টিটিউশন। আপনারা আমাকে বলুন যে কেন আজকে কোথাও বিচার পাওয়া যাচ্ছে না, কেন কোথাও বিচার পাওয়া যাচ্ছে না? সব জায়গায় বিচারের দরজা বন্ধ, মানুষ কোথায় যাবে? এই কথাগুলো একবার নয়, হাজারবার আমরা জানিয়েছি, হাজারবার, লক্ষবার, কোটিবার আমরা জানিয়েছি, কিন্তু জানানো সত্ত্বেও কোনো বিচার আমরা পাইনি। কিন্তু আপনারা জেনে রাখবেন, আমি নিজেও একটা স্মল লয়ার, আমি প্রত্যেকটা কাগজ রেকর্ড করে রেখেছি, তার কারণ ফিউচারে এটা আমার কাজে লাগবে। আই হ্যাভ রেকর্ডেড এভরিথিং, আমি কাজে লাগাবো এগুলো সবকিছু। মিডিয়া তো বলবে না, বেচারা আমরা কি করবে? একটা কথা ভয় বলতে পারছে না। এই দেখুন না, আজকে সায়েন্সা বাবু মিছিল করেছেন কলকাতায়, লোক নিয়ে এসছে কাকে? উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, বোলপুর থেকে, বাঁকুড়া থেকে, জঙ্গলমহল থেকে। তোর যদি লোক না থাকে তুই করতিস না, তোর যদি লোক না থাকে তুই করতিস না, তুই দেখাবার কি প্রয়োজন? আর সেই সব করতে গিয়ে কি একজন মারাও গেছে, আমি তার বাড়ি কোথায় জানতে পেরেছি, কারণ আমার কাছে খবর এসে না ছিল, আমার এখানে কেউ মারা গেলে আমাকে তো খোঁজ রাখতেই হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ল অ্যান্ড অর্ডার ইজ মাই সাবজেক্ট, ইট ইজ নট ইলেকশন কমিশন সাবজেক্ট। ইলেকশন কমিশনের যে সাবজেক্ট, আই রেসপেক্ট ফুললি, আই এন্ডোর্স ফুললি, কিন্তু ল অ্যান্ড অর্ডার আমাদের দেখতে হবে, এগুলো খবর আমাদের রাখতে হয়। আর আমি সবাইকে বলবো, নির্ভয়ে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে গেস্ট হাউসগুলোতে আউটসাইডাররা এসে আছে, কলকাতা ইনফিল্ট্রেশন হয়েছে, গেস্ট হাউসে উত্তরপ্রদেশের লোক ঢুকেছে, তারা উত্তরপ্রদেশের সাধারণ মানুষ নয়, বিজেপির গুন্ডা, বিহারের গুন্ডা ঢুকেছে, যেখানে যেখানে ইলেকশন হয়ে গেছে, ঝাড়খণ্ডের গুন্ডা ঢুকেছে, গেস্ট হাউসগুলোতে ঢুকেছে, হোটেলগুলোতে ঢুকেছে। সব ক্রস চেক করুন, সব গাড়ি ক্রস চেক করুন, আমার গাড়িও করুন, আমাকেও ছাড়বেন না। আমি চাই বিচার হোক, যে করবেন সাধুবাদ পাবেন। আর যদি ভাবেন কেউ ভয় দেখাচ্ছে, দূর, এই তো ইলেকশন 23 তারিখ ওভার হয়ে যাবে, তারপরে কি হবে? বাড়ি তো আমার 7-8টা দিনের ম্যাটার, এত চিন্তা করার কি আছে? বড়জোর আপনি ভালো কাজ করতে গেলে আপনাকে সাসপেন্ড করবে, আপনাকে শিফট করবে, তারপর কি হবে? তারপর দিল্লিকা লাড্ডু খাবেন তো বসে বসে। গভর্নমেন্ট কিন্তু আমাদের থাকবে, এটা মাথায় রাখবেন। আর দিল্লির গভর্নমেন্টটাও আমাদেরই হবে, এটাও মাথায় রাখবেন। এবার দিল্লিতে পরিবর্তন হবে, কথা বলছি এই কারণে, অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়ে গেছে, বিজেপি একটা ছিল পাবে না। অঙ্ক কি বলে? ইউপিতে ছিল 73টা 80টার মধ্যে, এবারে যা খবর শুনতে পাচ্ছি 17টাও পাবে না। তো এখানে তো মাইনাস হয়ে গেল 55 পাবে কোথেকে? কোথা থেকে আসবে শুনি? রাজস্থানে যা পেয়েছিল তার থেকে 60% কম পাবে, মধ্যপ্রদেশে যা পেয়েছিল তার সাথে 60% কম পাবে, বিহারেও তাই। মহারাষ্ট্রে একজন বন্ধু কালকে আমায় ফোন করেছিলেন, বলছিলেন আগের বারে 48টা সিটের মধ্যে ওদের ওখানে 6টা ছিল অপোজিশনে, আর 42টা ছিল বিজেপি শিবসেনা। আমাকে কালকে ওরা বললো এবারে অপোজিশন প্রায় 25টা সিট পাবে, তার মানে কমে গেল। তো আসবে কোথেকে? তামিলনাড়ুতে মোদি ছিল, অন্ধ্রপ্রদেশে ছিল, কেরালায় ছিল, তেলেঙ্গানায় ছিল, তো হিরোটা হবে কোথেকে? উড়িষ্যায় ছিল, বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বাংলা খুব মধু মধু, ভাবছে বাংলায় অনেক মুসলমান আছে, অনেক বাঙালি আছে, অনেক হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, একটু দাঙ্গা করার সুযোগ দিই, একটু দাঙ্গা করে 2-1টা আসন নিয়ে নি, আর টাকা ছড়িয়ে বাংলার লোক টাকা দিয়ে ইজ্জত বিক্রি করবে বলে আমি বিশ্বাস করি না, আর মাথা বিক্রি করবে বলে আমি বিশ্বাস করি না। ত্রিপুরা করেছে বলে আপনারা করবেন না, খবরদার। ত্রিপুরা করেছে, ত্রিপুরা ছোট্ট জায়গা, হাওড়া মিউনিসিপ্যালিটির মতো একটা জায়গা, কিন্তু বাংলাটা খুব বড় জায়গা, সুতরাং দ্য ম্যাটার ইজ নট দ্যাট ইজি, এটা মাথায় রাখবে। আর যে কজন আজকে মাথায় ফিটকি বেঁধে ভয় দেখিয়ে চমকে ধমকে আর টাকার ফুলঝুরি উড়িয়ে বেড়াচ্ছেন, মনে রাখবেন আজ নয়, কাল, এই কথাটা মনে রাখবেন। I am not thinking for today, I am thinking for tomorrow. Today is over. আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। অত সস্তা নয়। আগে বলতো আমি চায়ওয়ালা আছি, কেটলি নিয়ে ঘুরে বেড়াতো, ছবি তুলছে চায়ের দোকানে গিয়ে,
চাপাটা নিয়ে, এখন কেটলি নেই, জেটলি আছে। সে আবার 6 মাস পর একটা অর্থমন্ত্রী 6 মাসও, আর এখন আর চাওয়া নেই, এখন চৌকিদার সেজেছে। বুঝুন, চৌকিদার। क्या चौकीदार भाई, क्या चौकीदार, कैसे चौकीदार, कैसे चौकीदार? अरे जोर से बोलो, अरे आगे बढ़ो, आगे बढ़ो, जोर कदम में बोलो, कदम कदम बढ़ाए जा। चौकीदार क्या है? चौकीदार, 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 चौकीदार। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। जो देश को बेच दिया है, इसको आपने वोट देंगे? इसको आप लोगों ने वोट देंगे? जो देश को बेच दिया है, जो इतिहास को बेच दिया है, नेताजी सुभाष चंद्र बोसेর প্ল্যানিং কমিশনে বিক্রি করে দিয়েছে, মানে উঠিয়ে দিয়েছে। মোগলসরাই স্টেশনের নামও বদলে দিয়েছে। গান্ধীজিকে যে খুন করেছে তাকে গলায় মারা পড়াচ্ছে। গান্ধীজি নেই, নেতাজি নেই, রবীন্দ্রনাথ নেই, নজরুল নেই, কেউ নেই, বাবা সাহেব আম্বেদকর নেই। নরেন্দ্র মোদী নিজের নামে সিনেমা বানাচ্ছে, নিজের নামে কোর্ট বানাচ্ছে, নিজের নামে জামা বানাচ্ছে, নিজের নামে প্রচার করছে। রোজ টিভি আর সংবাদ মাধ্যম খুললেই দেখবেন মোদি কা বাপ, বাপরে কত বড় মহাপুরুষ, মোদি কা বাপ শুনতে হচ্ছে। সবাইকে বলে দিয়েছে এই বসে বসে বাপ শুনবে। যত সেন্ট্রাল गवर्नमेंट कॉन्ट्रैक्टर আছে সবাইকে বলে দেয় मोदी का बात सुनना पड़ेगा, नहीं तो कॉन्ट्रैक्टर ही नहीं आएगा। সব मोदी का बात শুনো। মন কা বাত, কত মনের কথা, জীবনে কোনোদিন কিছু জানি না। জিজ্ঞেস করেছে তোমার বউয়ের কত সম্পত্তি, জানি না। অ্যাফিডেভিট কি করে ইলেকশন কমিশন এলাও করলো বলুন? অন্য কেউ করলে করতো, আমি দোষ দিচ্ছি না, কারণ আমার একটা গ্রিভেন্সেস তো থাকতেই পারে। আর তো যদি অ্যাফিডেভিটে কেউ বলে তোমার বউ কি করে জানি না, তোমার বউ থাকে কোথায় জানি না, তোমার বউয়ের সম্পত্তি কত জানি না, তোমার বউয়ের কোথায় বাড়ি জানি না। তো আমায় যদি আবার জিজ্ঞেস করে এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আমি মনে হয় জানি না। এই হিসেবে হবে, তখন বাক্স খুলবো আর বিজেপি দেখবে চলবে আর লুচির মতো ফুলবে, বিজেপি আর নেই। আমি আপনাদের কাছে অঙ্ক বলে দিয়ে গেলাম, 191টা সিটে 25টা পাবে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে নর্থ ইস্টার্ন। বাদ বাকি ইউপিতে 73 পেয়েছিল, এবার পাবে 17। কোথা থেকে জিতবে? জিতবেটা কোত্থেকে? বাংলায় ছিল দুটো, ও দুটো গেছে, ও দুটোও গেছে। উড়িষ্যায় খুব নিচে গেল, ও গেছে। কেরালায় তো একটাও নাই, पंजाबी नहीं, तो पंजाबी भाई जिज्ञेस कर दाड़िए क्या सस्ती काजी और थोड़ा ही आप लोगों ने उसको वोट देवे नहीं देगा, जिज्ञेस करूँ। उत्तर प्रदेश में मायावती, अखिलेश जी, अजित सिंह एरा मिले करछे। बिहार में भी आधा आधा होगा, रानी जी का भी आधा मिल जाएगा, उसको जेल में भर के रखो तो क्या है, नफरत करते हैं सबको। तो मने रखबेन आगामी दिन मोदी आसছে না এটা সত্য, বিজেপি আসছে না এটা তথ্য। কাজেই এখনো গায়ের জোর দেখিয়ে অনেক দালালি করে যাচ্ছে। আর কটা দিন ধৈর্য ধরে ভোটটা শান্তিপূর্ণভাবে করুন, আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আমরা চাই বাংলায় 42ই 42। তার কারণ বাংলা পথ দেখাবে। যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, ভয় পেয়েছিল, মনে রাখবেন 21শে জুলাই আমি আওয়াজ দিয়েছিলাম 2019 বিজেপি হবে ফিনিশ দিয়েছিলাম। এবং সেই 21শে জুলাইয়ের পর 19শে জানুয়ারি ব্রিগেডে আমরা যে মিটিং করেছিলাম তাতে 23টা পার্টি এক হয়েছিল। এবং সেদিন থেকে টার্নিং পয়েন্ট, দ্য সিচুয়েশন ইজ চেঞ্জ। আমি আবার আপনাদের বলি, অনেকে বলতে পারেন তাহলে কে প্রধানমন্ত্রী হবে? আমি বলি ভাই মোদি সবচেয়ে প্রথম বিপদ। जो होना है होने दो, मोदी को जाने दो, जो होना है होने दो, मोदी को जाने दो। बीजेपी हटाओ, देश बचाओ, बीजेपी हटाओ, इतिहास बचाओ, बीजेपी हटाओ, इंस्टीट्यूशन বাঁচাও। মনে রাখবেন বিজেপিকে একটি ভোটও দেবেন না, আর ওদের সাথে যারা বদমুক্ত করে গদ্দারি করছে তাদেরও দেবেন না। লড়াইটা আমরা লড়ছি তার কারণ ভারতবর্ষে বাংলা একটা ভূমিকা নেবে, অন্য কিছুর জন্য নয়, ভারতবর্ষের মানুষকে শক্তি যোগাবার জন্য। বাংলা চিরকাল পথ দেখিয়েছে ভারতবর্ষের মানুষকে এটা বলবার জন্য যে তোমরা লড়াই করো, বাংলা তোমার সাথে আছে, ভয় পেও না, চমকে
আতঙ্ক না, কোনো ধর্মকে ভয় পেও না। মনে রাখবেন সার পড়োसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तीर। এটা আপনাকে বলতে হবে, আপনাকে মনে রাখতে হবে रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस का जरा फुल्का साथ होता है और किसी से नहीं। মনে রাখবেন আগামী দিনের নির্বাচন কিরকম হবে। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি যা বলবে তাই হবে। মনে রাখবেন নজরুলের কথা, কোরআন পুরাণ বেদ বেদান্ত ভাইদের ত্রিপিটক গ্রন্থ সাহেব চিন্তা বেস্তা পড়ে যাও যত সব, এটাই বাংলার কথা, এটাই হবে, এটাই হবে। আমরা সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি, আমরা মা দুর্গার পুজো করি, আমরা মা কালীর পুজো করি। বাংলা এসে বলে যাচ্ছে বাংলার খুব কাঙ্গাল বানা দেওয়া, বুঝুন সে বাংলা কোথায় ঘুরে দাঁড়িয়েছে, বলুন কোথায় ছিলে। ওর বাংলা থেকে লজ্জা করে না? রাজার হাট দিয়ে যখন আসো টিপ টিপ করে চোখটা বুঝে রাখে, চোখে নেওয়া হয়েছে তখন বুঝে থাকে। কি সুন্দর আলো জ্বলছে, কি সুন্দর রাস্তাঘাট, কত পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে ইকো ট্যুরিজম পার্ক, ওখানে কনভেনশন সেন্টার, ওখানে উত্তীর্ণ, ওখানে নবান্ন, ওখানে সৌজন্য, ওখানে ধনবান্য, ওখানে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ওখানে মাদার বক্স মিউজিয়াম। আর কলকাতার চারিদিক মেট্রো দিয়ে ঢেকে দিয়েছি, 1-1.5 বছরের মধ্যে সব কাজ হয়ে যাবে। মনে রাখবেন কি ভাবো, বলে बंगाल को ममता जी कंगाल कर दिया, दुर्गा पूजा भी नहीं करने देता। এই দুর্গা পুজো করেন না আপনারা? কে ভাই কোন বাঙালি দুর্গা পুজো করে না দেখি? কোন বাঙালি করে না বল? ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠিয়েছিলে কেন? কলকাতা ক্লাবগুলোকে লজ্জা করে না? আর আমি যখন 28,000 ক্লাবকে পুলিশ 10,000 টাকা করে দিয়েছিল তখন তুমি কোর্টে গিয়েছিলে কেন? জিজ্ঞেস করুন। চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ করতে। আমার মা দুর্গা শেখাচ্ছ, আমার মা কালী শেখাচ্ছ। একদিন একটা ছবি দিয়েছিল টুইটারে, মহামান্য বাবু মহামান্য শাহ মা কালী ছবি দিব যে মা দুর্গা। জানি না মা দুর্গা দেখতে কেমন, মা কালী দেখতে কেমন, এত অপদার্থ। এই যে মাতৃতান্ত্রিক দেশ, কত দেবী হয় জানে? দু একটা বলি, কারণ কানে কানে শোনো, ওই তোমার টিভি চ্যানেলগুলো থেকে নিয়ে নিও, ওখানে পারলে মুখস্থ করো। আমরা পুজো করি দেবী দুর্গার, আমরা পুজো করি দেবী জগদ্ধাত্রীর, আমরা পুজো করি মা কালীর, আমরা পুজো করি মা শীতলার, আমরা পুজো করি জগদম্বার, আমরা পূজা করি রক্ষা কালী, চামুন্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, অবতারিণী মা, ভুবনময়ী মা, মনময়ী মা, মহামায়া, মহাকালী, গৌরা কালী, সারদা মা, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, জয় মাতা দি, সন্তোষী মাতা, কি নেই? আর তুমি নির্বাচন আসলে গ্রামকে তোমার ইলেকশনের এজেন্ট ভাড়ি বার করবে রাস্তা থেকে, ব্যাগ থেকে পচা একই প্রদা পাখিকে তো ভুলি। 5 বছরে তুমি একটা রাম বানাতে পেরেছো, পারোনি। ইলেকশন আসলে তখন রামবাবুকে বের করবে, করে বলবে रामचंद्र बोले सीता मैया वही तो लगता है इलेक्शन आ गया हिंदुस्तान में। सीता मैया बोले क्यों? बोले देखो अभी हमारा नाम याद करता है, लगता है चुनाव आ गया। এই 8 বছর আমরা দেখুন তারকেশ্বর মন্দির করে দিয়েছি সুন্দর করে, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছি, কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে, তারাপীঠের মন্দির করে দিয়েছি সুন্দর করে, তারকেশ্বর করে দিয়েছি, বক্রেশ্বর করে দিয়েছি, কঙ্কালী তালা করে দিয়েছি, পাথর চাপড়ি করে দিয়েছি, ওদিকে গুরুদ্বারা ওদের গেট করে দিচ্ছি, ওদিকে খ্রিস্টানদের করে দিয়েছি, ওদিকে বেরিয়ার গ্রাউন্ড করে দিয়েছি, ওদিকে বৈতরণী শ্মশানটা বাঁধিয়ে দিয়েছি, ওদিকে আপনি কঙ্কালী তালা থেকে শুরু করে নলাটেশ্বরী থেকে শুরু করে ঘুরে দেখবেন দীঘা থেকে শুরু করে একেবারে বকখালি থেকে শুরু করে যান। বকখালিতে জলে যেতাম 4 বছর আগেও, নতুন ব্রিজ পেয়ে যাবেন, হয়ে গেছে, আর জলে যেতে হবে না বকখালি, এমন ব্রিজ তৈরি করে দিয়েছে। যান দীঘা দেখে আসুন, 7 কিলোমিটারের মেরিন ব্রিজ হচ্ছে, শুধু 2টো ব্রিজ হলেই ওটাও হয়ে যাবে, কিছু বাকি নেই। আপনাদের এখানেও মনে রাখবেন প্ল্যান করা হয়েছে, একদম তারাতলা থেকে চলে যাবে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত, প্রিন্সান ওয়াসা রোড থেকে ফ্লাইওভার, ওখান থেকে সুকান্ত সাথে দিয়ে টাচ করবে যাদবপুরকে গড়িয়াকে। এদিকে যেমন সাউথে হবে তেমনি নর্থেও জেনে রাখবেন 6টা ফ্লাইওভারের কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে মা করে দেওয়া হয়েছে, ইতিমধ্যে গার্ডেন রিচ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে, ইতিমধ্যে বদবদ জিঞ্জিরা সাউথ সম্প্রীতি ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। আর এয়ারপোর্ট যেতে গেলে আগে আমার 1.5 ঘন্টা লাগতো, এখন আমি 25 মিনিটে চলে যাই, সবটাই ফ্লাইওভার 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 চলে গেছে। কিছু পারে না বড় বড় কথা, তাই আপনাদের বলি 5 বছর উনি কি করেছেন একবার বলবেন না? কিচ্ছু করেনি। নোট বাতিল করেছে, ব্যাংকগুলোর বড় বাজিয়েছে, এনপিএর অ্যাসেট 2 লাখ কোটি টাকা থেকে 15 লাখ কোটি টাকা বানিয়েছে, বেকারের সংখ্যা 15 কোটি 20 কোটি বেকার বানিয়েছে, 45 ইয়ার্স হাইয়েস্ট ইন ইন্ডিয়া।
12,000 কৃষক মরে গেছে, গ্যাসের দাম 400 থেকে 800 করেছে, ডিজেল পেট্রোল সবকিছু দাম বাড়িয়েছে, মানুষ দাঙ্গা করে খুন করেছে, কথায় কথায় মানুষ খুন। আর এখানে এসে বলছে মমতাজি ने किया किया हम सोनार बांग्ला बनाएगा, বাঙাল को कंगाल बना दिया। কাঙালের অর্থ জানে? বাঙালকে কাঙাল বলার মানে অসম্মান, অর্থ জানে অপদার্থ? বাংলা ওয়ার্ডের মানে জানে? আর বাংলাকে কাঙ্গাল বলার অসভ্যভাবে এত উদ্ধত এরকম থেকে আগামী মনে রাখবেন, বাংলার মানুষ আমি চাই এটা জবাব দিন। আপনারাই জবাব দিতে পারেন, জবাব দিন। আমার তো খুব রাগ আছে, তার কারণ হচ্ছে আমার এতটাই রাগ আছে আমি চোখের সামনে পেলে যে কি করতাম তার ঠিক নেই। কারণ তুমি আমায় গালাগালি দাও, আমার বাংলা মাকে গালাগালি দেবে না, আমার এই মাটিকে গালাগালি দেবে না, এটা আমি মনে করি। তাই আপনাদের কাছে বলার অনেক থাকলেও আমার বেহালায় যেতে হবে। আমাদের প্রার্থী মারা রায়, আপনাদের বলবো অনেকদিন দীর্ঘদিনের অভিজ্ঞ, এখানেই থাকে, এই ওয়ার্ডে দীর্ঘদিন কাউন্সিলর এবং ও কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান, খুব ভালো কাজ করে। আমি মারা রায়কে 2 নম্বর চিহ্নে ভোট দিতে বলবো। 2 নম্বর মানে ভিত্তি চিহ্নটা মনে রাখবেন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মারা রায়কে ভোট দিন। আর আগামী 19 মে আসছে দিন, বিজেপিকে ভালো করে এই মাটিতে, ফ্যাসিস্ট বিজেপিকে এই মাটিতে কবর দিন, গণতন্ত্রের কবর দিন, কবর দিন, কবর দিন। এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে ভোট দিন। মনে রাখবেন, বিজেপি যেন না আসে, আর না, আর না, বিজেপিকে চাই না, বিজেপি না, বিজেপি না, দাঙ্গা আর না, দেশভাগ আর না, রক্ত আর না, কৃষকতা আর না, সন্ত্রাস আর না, অবিচার আর না, দুরাচার আর না, ভ্রষ্টাচার আর না। দেশটাকে ভালো থাকতে দিন, দেশটাকে শান্তিতে থাকতে দিন, গণতন্ত্র রক্ষা করতে দিন, তাহলে আপনি আমি কেউ বাঁচবো না, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম, মায়েদের বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও সালাম জানাই, ছোটদের অভিনন্দন জানাই। রমজান মাস চলছে, আমি সবাইকে রোজা মোবারক জানাই। আপনারা সকলে ভালো থাকুন, মা আপনাদের সকলের ভালো করুন, আল্লাহ আপনাদের সকলের ভালো করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, इंशाल्लाह, नमस्ते, नमस्कार, सत श्री अकाल जी। आप लोग सब अच्छे रहिए, আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ সো মাচ। মমতা ব্যানার্জি, মমতা